হ্যালো, আমি তো অনেক ভুলই করছি তোমার সাথে, আমারে তোমরা মাফ করে দিও। ওই সময় ওই ভুলটা করা ঠিক হয় নাই, আমার আসলেই ভুল হয়েছে। জীবনে অনেক কিছুই করছি, তোমরা আমারে মাফ করে দিও। আমার একটা ভালো লাগা ছিল, জাস্ট এটা। আমি কখনো বলিও নাই তাকে যে তোমাকে আমার ভালো লাগে। তো এটা আমার ফ্যামিলি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, পরে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, খোঁচা দিয়ে একটা কথা বলবো বাসা থেকে। হ্যাঁ, আগের মতন বিয়ে, আগের মতন সেই আচরণ আমার সাথে করতেছে না। তখন এটা তো আমার কাছে খুবই বিরক্ত লাগতেছে যে এটা কেন, আমি তো সরে আসলাম, এখন তো আমার সাথে প্রপার বিহেভটা করতে পারে যেমন আগে ছিল, আদর ভালোবাসা। যেহেতু একটাই মেয়ে আমি, আমার আব্বা আমার আর মেয়ে নাই, বাসা থেকে শুধু এই কথা সেই কথা। তো একদিন আমাদের গ্রামের একটা আঞ্চলিক ভাষা আছে, বসিয়ে খাওয়াইলে তাদেরকে অন্যরকম ভাবে একটা কথা বল। হুট করে আমার বাবা বারান্দায় দাঁড়ায় এই কথাটা আমাকে বলল, আমার অনেক ইগো হার্ট হইল। তো আমি 2018 সালে যখন প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেডে জব নিলাম, ও সেখানে জব করতো, তো হুট করে ওই ছেলেটা আমাকে প্রপোজ করলো। ফ্যামিলি থেকে যে প্রেশারটা, এটা আমার কাছে ভালো লাগতেছিল না। আমি তখন মানে মেন্টালি নিজেরে প্রিপেয়ার করলাম যে আমি আর এই বাসায় থাকবো না। আগের মতন আমি ইজি ভাবে চলতে পারতেছি না, সবকিছুতেই আমার আনিজি লাগতেছে। আমি ওরে বললাম যে আমরা বিয়ে করে ফেলবো, আমরা বিয়ে করে ফেলি। এত হঠাৎ করেই? হ্যাঁ, হঠাৎ করেই। মানে আমার মাথায় খেলতেছে যে আমি এই বাসায় থাকবো না। ও তো বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে গেল। আমার শ্বশুর বাড়ির হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাগুরা। ওরা অনেক নাইসলি অ্যাকসেপ্ট করে আমাকে। পরে একটা সময় ও আর কি বললো যে তুমি আর জবটা করো না। বললাম ঠিক আছে। বিয়ের 4-5 মাস পরে হুট করে ও বাসায় আসে না, 3 থেকে 4 দিন পর ও বাসায় আসলো। তো ও বললো যে আমি তো ওই ভাইয়ের সাথে কাজে গেছিলাম। আমি বিলিভ করলাম, কারণ ওই ভাইয়াকে আমি চিনতাম। পরে হুট করে আমি ঘর ঝাড়তে গেছি ও আসার 2 দিন পরে, সানসেটের উপরে এতটুকু একটা প্যাকেট পাইলাম। প্যাকেটের মধ্যে ছোট ছোট ট্যাবলেট ছিল, এটা আমি আগে কখনো দেখি নাই। পরবর্তীতে আমি ওনাকে বললাম যে এটা কি। পরে ও আমাকে সবকিছু এক্সপ্লেন করে যে আমি আসলে ওই কাজে যাই নাই, এরকমভাবে আমি টেকনাফে গেছি, টেকনাফ থেকে জাস্ট যেভাবে বাহিরে পাচার হয় চালানোর মাধ্যমে, এটা আমি ওইরকম ভাবে মানে নিজে, এটা আমাকে অবৈধ পেশায় জড়িত সেটা আপনার কাছে স্বীকার করে নিজের ড্রাগস নিত। হ্যাঁ, সে নিত। তো যখন আমি বুঝতে পারলাম তখন আমাদের মধ্যে অনেক ঝামেলা লেগে গেল। আমি করতে দিব না, সে করবে। তারপরে প্রতিনিয়ত মারধর করা, কারণ আমি ফ্যামিলিতেও কিছু বলতে পারতেছি না, আমার বাবা বিয়েটা মানে নাই। ফ্যামিলি থেকে জাস্ট আম্মুর সাথে যোগাযোগ হয়তো, মা তো অসহায়, মা কি করবে। আমার বাবা প্রচন্ড রাগী, ও আমাকে দিনের পর দিন নির্যাতন করে মারধর করে রেখে চলে যায়। আমি পায়ে ধরে বসে থাকি যে তুমি যাও না। হুট করে আমি বেবি কনসেপ্ট করলাম। যখন আমি বেবি কনসেপ্ট করলাম তখন আমাদের মধ্যে ডিস্টেন্স আরো বাড়লো। মারধর, নির্যাতন, টর্চার যেটাই করুক, ওই টাইমটাতে সে প্রপার আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে দেখতো, কিন্তু সে নিজে কখনো পাশে থাকতো না। ওরে কল দিয়ে আমি পাইতাম না, কিন্তু আমার যখন যেটা লাগতো সে সেটা দিত। পরে মাসের পর মাস যায়, এরকম ভাবে যখন আমার ডেলিভারির ডেট আসে তখন আমার বাবা আমাদেরকে অ্যাকসেপ্ট করে। তারপরে যখন আমি ডেলিভারির জন্য গ্রামে গেলাম, আমি আর আমার ফ্যামিলিতে এতদিনের মধ্যে জানাইলাম না যে ও কি করতেছে না করতেছে, বা ওর ফ্যামিলিতেও জানাইলাম না। সে এগুলোর সাথে জড়িত, আমি আসলে আলাপ করি না এগুলো ব্যাপার। বলা তো নিজের দাম কমানো, নিজের ওয়েট কমানো, যে নিজের হাজবেন্ডের ব্যাপার, তো বাইরের কোনো ব্যাপার না। তো আমি একা একা হ্যান্ডেল করার চেষ্টা করলাম, যে আমারও ওই আশা যে আল্লাহ ভরসা, বাচ্চাটা হবার পরে যদি ঠিক হয়ে যাবে। সেই ভরসাতে বেবিটা হইলো। প্রায় আমার 22 দিনের দিন আমার বেবিকে নিয়ে আমি গ্রাম থেকে চলে আসি। পরে কোভিড-19 চলে আসলো, পরে আমরা ভাষাতেই থাকি। প্রতিদিন এই যে এইগুলা নিয়ে আমাদের ঝামেলা হয়, ও আমাকে মারধর করে, এটা করে সেটা করে। তখন ও আবারও ওই দিকে যায়, আবার ব্যবসা শুরু করে। তখনও মামলা খাবার পরে যখন ও জেলে যায় তখন তো আর কেউ আসে না, তখন তো বউ ছাড়া কোনো গতি নাই। আমার সাথে যোগাযোগ করে, আমি একা মানুষ, আমার ফ্যামিলি থেকেও এটা অ্যালাউ করে না। তো ও মামলা খাবার পরে আমি সব জায়গায় আমি একা একা যাতায়াত করি, দৌড়াদৌড়ি করে বের করে ফেলি। আমার হাজব্যান্ড বের হওয়ার পরেও আমার কাছে মাফ চাইলো, দেখো যে যা হওয়ার হয়েছে, আমি আর এই সমস্ত কোনো কাজকর্ম করবো না, তুমি আমার মাফ করে দাও, আমার বাচ্চা আছে, আমি আমার মেয়ের মুখের দিকে তাকাই সবকিছু আমি বাদ দিয়ে দিতেছি। একদম ওয়াদা করলো আমাদের মাথায় হাত রেখে। আমি মাফ করে দিলাম, কারণ আমি সংসার করব, আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। কিন্তু না, এর মধ্যে সে আটকে থাকলো না। 1 থেকে 1.5 মাস পর আবারও সেম কাজ স্টার্ট করলো, আবার সেই বিজনেস। বাসাতেই থাকতো না, আমি বুঝতেছি, কিন্তু আমি টাইম নিচ্ছি যে আসলে যদি ঠিক হয়। তারপর পরে ও আবার আরেকটা মামলা খাইল। পরে আমি অসুস্থ, প্রচন্ড অসুস্থ, তখন আমি প্রেগনেন্সি চেক করে দেখি পজিটিভ, আবার বেবি কনসেপ্ট করে ফেললাম। তখন ওরে যখন ধরে নিয়ে যায়, আমি ওরে কল দিলাম যে দেখো আমি তো আবার বেবি কনসেপ্ট করছি, আর তুমিও শুধরানো না।
পরে ও আমাকে মানে পরামর্শ দিল অ্যাবর্শন করানোর জন্য। সে তখন পুলিশ কাস্টডিতে। আমার খুব কষ্ট হইতাছিল বাচ্চাটার জন্য, যে আমি একটা বাচ্চার জন্ম দিছি, আমি জানি যে একটা বাচ্চার মায়া বা মহব্বতটা কেমন হইতে পারে। আমি ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে একা একাই রাতে খাই। খাওয়ার পরে যে একটা তীব্র ব্যথা, এটা আমার মোটামুটি সহ্য হচ্ছিল না। এটা তো প্রায় ডেলিভারি পেনের মতোই ব্যথা থাকে, কোনো 19-20 নাই। তখন আমি আমার আম্মুরে প্রায় রাতে 11টা 11:30টার দিকে কল দিছি, মেডিসিন নিয়ে আসে, ব্যথার ট্যাবলেট খাওয়ায়। তখন আমি মোটামুটি সুস্থ হয়ে আমার আম্মু ওই দিন আমার সাথেই থাকলো, ঠিক আছে। আবারও সেই দৌড়াদৌড়ি করে এই অবস্থায় আমার ব্লিডিং হচ্ছে, সেই অবস্থায় আমি আবার সদরঘাটে গেছি। আবার আমি যখন তারে নিয়ে আসলাম, ওরে বললাম যে শরীরের এত ক্ষয়ক্ষতি, এটা আসলে আর ভালো লাগতেছে না, আমরা দুইজনেই জব করি, যেহেতু মেয়েটা আমার মার কাছে থাকে, কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালোভাবে সংসার চলবে। ও নাছর বান্দা মতো ওই বিজনেস সেটাই করবে না, শুধরাবে না। আমি নিজেও তাকে ছাড়তে পারতাছি না, ওই পথ থেকে তাকে ছাড়াইতেও পারতাছি না। আচ্ছা, একবার মনে হয় যে ও আমার সবকিছু, আর একবার মনে হয় আমি ওর কাছে কিছুই না। আচ্ছা, তখন ওরে বললাম যে দেখো, এইভাবে আসলে মানুষের জীবন চলে না। ওরে আমি প্রচন্ড হাতে পায়ে ধরি যে আমরা জব করি, আমাদের জীবনটা অনেক ভালো চলবে, আমার বেশি কিছু লাগবে না, আমার কোনো কিছুই দরকার নাই, আমার একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন দরকার, এটা সেটা বললাম। এগুলা নিয়ে আমাকে অনেক মারধর করছে, অনেক। আমার এখানে একটা স্পট আছে এখনো গলাতে, চাপ দিয়ে যে ধরছে একটা স্পট। আপনি এগুলো চাইতেন না তাই আপনি নিষেধ করতেন? সেটা আমি জাস্ট নিষেধ করার জন্য। আমি যদি এই ব্যাপারে ওরে অ্যাপ্রিশিয়েট করতাম, আমাদের বছরেও একবার ঝামেলা লাগতো না। এটা নিয়ে খালি প্রবলেম হতো, জাস্ট এটা নিয়ে আমাদের আর কোনো দ্বিতীয় কোনো প্রবলেমই নাই। ও এটা থেকে বের হইতেই পারতাছে না, কিন্তু ততদিনে ও আমার কাছে একটা বিরক্তির কারণ হয়ে গেছে। মানে আগে যেমন চাইতাম ও আমার কাছাকাছি থাকুক, পাশাপাশি থাকি আমরা, ততদিনে আমার কাছে মনে হয় যে ও যখনই বাসায় থাকে আমার কাছে বাসাটাই জাহান্নাম মনে হয়। ও কখন বাহিরে যাবে, আমি একটা না একটা ওয়ে খুঁজতাম যে ওকে বাসা থেকে বের করার জন্য, কারণ বাসায় থাকলেই আমাদের ঝামেলা লেগে যেত। ওর ভালো ব্যবহারটাও তখন আমার ভালো লাগতেছে না। এটা মানে ওর ব্যবহারের জন্য হয়েছে, মানুষ ধীরে ধীরে মন থেকে উঠে যায়, থাকে না সারা জীবন এক সমান মানুষ থাকে না। কিন্তু ততক্ষণ আমার মাইন্ড সেট আপ হয়ে গেছে আমি এখানে আর থাকবো না, আমার সেপারেশন লাগবে। পরে তারপরেও আমি কোনো রুড বিহেভ করি নাই। ওরে বললাম যে যেহেতু আমার বাবার বাসা পাশাপাশি ছিল, তখন আমি ওরে বললাম যে দেখো, আসলে আমাদের আর এইভাবে থাকা সম্ভব না, তুমি আমারে আমার বাবার বাড়িতে যাইতে দাও, আমি 2-1 মাস থাকি। তোমার যদি কখনো মনে হয় যে তুমি শুধরায় গেছো বা আমার সাথে তুমি থাকতে পারবা অ্যাডজাস্ট করে, এগুলো সবকিছু বাদ দিয়ে তখন তুমি আমার কাছে আইসো, আমি তোমার অ্যাকসেপ্ট করবো। চলে আসি আমার বাবার বাড়ি। পরে আম্মুরে কল দিল যে মা ওর কি আছে, আপনি আয়সা নিয়ে যান ওর সাথে নিয়ে। তো আমরা যাই, আমার মা আমাকে নিয়ে যায়। রেখে যাওয়ার পরে ও একটা পেপার বের করে দেয় আমাকে যে যদি যাও তাহলে সাদা পেপারে সাইন দিতে হবে, বাচ্চা আর ওর প্রতি আমার কোনো দাবি নাই, তাকে ছেড়ে দিতে হবে। তখন আমি বলছি তুমি বাচ্চার কথা বলো কোন মুখে? যখন তোমার সবকিছু আগে ছিল তখনই তো তুমি বাচ্চার খোঁজ খবর নাও নাই, এখন তুমি কিভাবে নিবা? আমি কিভাবে বিলিভ করবো যে তুমি বাচ্চারে সেফ রাখবা? পর আমি আবার চলে আসি। এখন আমরা সেপারেশনে আছি, এখন আসলে টোটালি আমি ডিভোর্সটাই চাচ্ছি একদম মন থেকে। সে যদি শুধরে আসে, আসলে আমার কাছে মনে হয় ও যদি এখন ফেরেশতাও হয় তারপরও আমার ভিতরে জায়গা হবে না, আল্লাহ মাফ করুক। কারণ তিলে 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 এরকম ভাবে উঠছে যে একদিন আর 2 দিনে না, বা এটা হুট করে নেওয়া ডিসিশনও না। এই গল্পের সূত্র ধরে কয়েকটা কথা না বললেই নয়। প্রথম ব্যাপার হইতেছে আপনি পরিবারের উপরে মনক্ষুণ্ণ হয়ে আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন অল্প বয়সে, এটা অনেক বড় ভুল ছিল। আসলে ওইরকম ভাবে বাবা মাকে সরি কখনোই আমার বলা হয় নাই। তবে আমি যেটা মনে করি প্রত্যেকটা মানুষের উচিত যে বাবা মা যেমনই থাকুক তাদেরকে না ছেড়ে আসা, এটা একটা সবচেয়ে মানে ভুল ডিসিশন মানুষের জীবনে। আপনি আপনার মাকে ফোন দেন। হ্যালো, আমি তো অনেক ভুলই করছি তোমার সাথে, আমারে তোমরা মাফ করে দিও। ওই সময় ওই ভুলটা করা ঠিক হয় নাই, আমার আসলেই ভুল হয়েছে, জীবনে অনেক কিছুই করছি, তোমরা আমারে মাফ করে দিও। আমরা আজ পর্যন্ত কোনো সংসার ভেঙে যাক এটা চাইনি, কিন্তু আজকে প্রথম মন থেকে চাচ্ছে এই সংসারটা ভেঙে যাক, এই মেয়েটা ঘুরে দাঁড়াক। খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব, কারণ এই টাইপের মানুষের সাথে থাকা উচিত না, বা এটা একটা অসুস্থ সম্পর্ক, টক্সিক একটা ব্যাপার। এই ধরনের ব্যাপারে এগ্রি করা মানে নিজের লাইফ রিস্ক। আইনগতভাবে অনেক বড় ক্ষতির সম্মুখীন আপনি হবেন। হ্যাঁ, ক্ষতি তো যা হবার হয়ে গেছে, কিন্তু ডিভোর্সটা খুব তাড়াতাড়ি নিয়ে নিব।